হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু তানভিস টেক গ্যালারি। তো আজকে একটা ওভারভিউ ভিডিও দিব। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ অনেকদিন পর আমি একটা জিনিস তৈরি করেছি যেটা কিনা আমার খুবই পছন্দের একটা জিনিস, এবং এটা তৈরি করতে করতে অনেকদিন সময় লেগে গিয়েছে। তো সেই জিনিসটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটার কোনো ছবি টবিও আমি ফেসবুকে পোস্ট করি নাই, তো আপনারাই প্রথম দেখতেছেন। আজকে যে জিনিসটা দেখানোর জন্য আমি এসেছি সেটা হলো যে আমার নতুন রেসিং ড্রোনের সেট আপ। আমার হাতে একটা রেসিং ড্রোন দেখতেছেন, এটা হলো যে আমার নিউ সেট আপ। খুবই অস্থির একটা সেট আপ, খুবই হাই পারফরমেন্সের একটা রেসিং ড্রোন। এটা আগেই জানি যে এটা অনেক কস্ট পড়ছে এটা তৈরি করতে। আজকে এটার একটা মোটামুটি ওভারভিউ দিব আপনাদেরকে, কি কি কম্পোনেন্ট এখানে ইউজ করা হয়েছে। তো আমি খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি হলো যে, আর এটা ফ্লাই করার পর এত মজা পেয়েছি যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলেন ফার্স্ট টাইমে আমরা দেখি কোয়াডকপ্টারটা। তো এই হলো যে আমাদের ফ্রেম, এটা একটা ফ্রি স্টাইল ফ্রেম। ফ্রি স্টাইল ফ্রেম মানে যেটা একটু টপ মাউন্টেড ব্যাটারি ইউজ করা হয় এবং ফ্রেমটা একটু বড় হয়, যেটা স্পেস বেশি হয়। এই ফ্রেমটা হলো যে ট্রু এক্স ফ্রেম। এই ফ্রেমের আর্ম গুলা খুবই চিকন, দ্যাটস ওয়াই এটা রেসিং এর জন্য পারফেক্টলি স্যুট করে। আর ফ্রি স্টাইলের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ স্পেস রয়েছে ভিতরে ইলেকট্রনিক্স গুলো মাউন্ট করার জন্য এবং উপরে টপ মাউন্ট ব্যাটারি রাখার জন্য ভালো। তো এটা হলো যে ফ্রি স্টাইল এবং রেসিং এর দুইটা কম্বিনেশন করে এই ফ্রেমটা আমার মতে বেস্ট মনে হয়েছে, কারণ রেসিং এর জন্য সবচেয়ে দরকার হলো যে থিন আর্ম, মানে চিকন আর্ম গুলো দরকার হয়। তো সেটার ফিচারটা এটার মধ্যে রয়েছে। আর ফ্রি স্টাইলের জন্য টপ মাউন্টেড ব্যাটারি এবং ভিতরে একটু স্পেস বেশি দরকার হয়, সেটাও এটার মধ্যে রয়েছে। তো দুটা ব্যালেন্স করে এই ফ্রেমটা একটা খুবই ভালো একটা ফ্রেম। এটার ফ্রেমটার নাম হলো যে জনি এফপিভি X5 ফ্রেম। এটা একটা ক্লোন ফ্রেম, কারণ অরিজিনাল ফ্রেমটার আপনার দাম পড়ে হলো যে প্রায় $100 মতো, আর এই ক্লোনটার দাম পড়েছে মাত্র $25 মতো। তো এটা হলো যে ফ্রেম। তো ফ্রেমের সাথে এখানে মোটর দেখতেছেন, তো মোটরটা হলো যে জিং মোটর। এটা আই ফ্লাইটের জিং মোটর। এটা হলো 2207 মোটর, 2450 কেবির মোটর। এই মোটরটার রিভিউ অলরেডি আমি আমার চ্যানেলে দিয়েছি, এবং খুবই চমৎকার একটা মোটর, দেখতে খুবই সুন্দর। মেইনলি হলো যে এটা খুবই অ্যাট্রাকটিভ একটা মোটর, প্লাস এটার পারফরমেন্স খুবই ভালো। তো এই মোটরটা ইউজ করে আমি খুবই স্যাটিসফাই এটার পারফরমেন্স দিয়ে। তো এখানে এই মোটরটা ইউজ করা হয়েছে, এবং আপনার ফ্লাইট দেখলে বুঝতে পারবেন মোটরটা খুবই স্মুথ একটা মোটর। তো এখানে ভিতরে আমি একটা স্ট্যাক ইউজ করেছি ইএসসি এবং ফ্লাইট কন্ট্রোলারের জন্য। তো এখানে আমি ইএসসি ইউজ করেছি ডেল আরসি ইঞ্জিন 40 অ্যাম্পের ইএসসি, খুবই ভালো কোয়ালিটির ইএসসি। মার্কেটে পাওয়া যায় যতগুলো ইএসসি আছে তার মধ্যে সবচেয়ে লো নয়েজ দেয়। লো নয়েজ জিনিসটা হলো যে আপনার মোটর যখন পাওয়ার দেওয়া না থাকে, তখন যদি মোটর অটোমেটিক রোটেট করে, তখন কিছু পরিমাণ কারেন্ট আপনার ইএসসি তে ব্যাক করে এবং ফ্লাইট কন্ট্রোলের মধ্যে ব্যাক করে, যখন কিনা ভিডিওতে আপনার নয়েজ দেখতে পান। তো সেই নয়েজটা ক্যান্সেলিং করার জন্য এই ইএসসি টা খুবই ভালো একটা ইএসসি, খুব লো নয়েজের ইএসসি। সাথে যে আমি ফ্লাইট কন্ট্রোলারটা ইউজ করেছি এটা হলো যে এটা ডেল আরসির F405 যে ইএসসি টা রয়েছে, F4 ইএসসি। তো আমি F4 ইউজ করতে প্রিফার করি বেশি, কারণ F4 ইউজ করা সিম্পল এবং F4 এর ফিচার গুলো ভালো। F7 এখন আমি সুইচ করি নাই, সামনে ইচ্ছা আছে সুইচ করার, বাট এখনো না, কারণ সফটওয়্যার সাইডটা এখনো ম্যাচিউর হয় নাই F7 এর জন্য। তো আমি এখনো F4 ইউজ করতেছি। তো এইগুলো হলো যে আমাদের ফ্লাইট কন্ট্রোলার আর হলো যে ইএসসি। তারপর আমি যে ভিডিও ট্রান্সমিটারটা ইউজ করেছি সেটা হলো ইশিনের ভিডিও ট্রান্সমিটার। এখানে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ভিডিও ট্রান্সমিটারটা মাউন্ট করা হয়েছে। এটা হলো যে ইশিনের TX805 ভিডিও ট্রান্সমিটার। এটা ম্যাক্সিমাম 800 মিলিওয়াট পর্যন্ত আপনার আউটপুট দেয়, যেটা কিনা একটা লং রেঞ্জ ভিডিও ট্রান্সমিটার। এটা দিয়ে ভালো রেঞ্জ পাওয়া যায়। তো 800 মিলিওয়াট কখনো প্রয়োজন হয় না, আমি ম্যাক্সিমাম 200 মিলিওয়াটে ইউজ করি। যদি একটু লং রেঞ্জে যেতে চাই সেক্ষেত্রে আমি 600 মিলিওয়াট ইউজ করি। 800 মিলিওয়াট ইউজ করা হয় না, আর 800 মিলিওয়াট ইউজ করলে ভিডিও ট্রান্সফারটা খুবই গরম হয়ে যায়, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। কারণ 800 মিলিওয়াট অন করে যদি আপনি ভিডিও ট্রান্সফারটা অনেকক্ষণ ফেলে রাখেন, মানে কর্ডটা না উড়ান, সেক্ষেত্রে ভিডিও ট্রান্সফারটা ড্যামেজ হয়ে যেতে পারে। সেই জন্য আমি ইউজুয়ালি 200 মিলিওয়াট ইউজ করি। এবার ভিডিও ট্রান্সমিটার পরে এফপিভি ক্যামেরা চলে আসা যাক। তো এই আমার সামনে দেখতেছেন, এটা হলো যে এফপিভি ক্যামেরাটা। তো এই এফপিভি ক্যামেরাটা হলো যে ক্যাডেক্স এর রেটেল। তো খুবই ভালো কোয়ালিটির একটা ক্যামেরা। এটা বলতে গেলে রান ক্যামের যে ইগল আছে, ইগলের কপি বলা যায়। সেম টাইপের ভিডিও কোয়ালিটি হয় এই ক্যামেরাটা দিয়ে, এবং খুবই সুন্দর ভিডিও হয়। আপনাদেরকে আমি কিছু ডিভিআর ফুটেজ দেখাবো, যদিও ডিভিআর এর রেকর্ড গুলো অ্যাকুরেট হয় না, তারপরও কিছু ফুটেজ দেখলে বুঝতে পারবেন এই ক্যামেরাটা খুবই সুন্দর, কালার কম্বিনেশনও ভালো এবং রেজলিউশনও ভালো। তো আমি খুবই স্যাটিসফাই এই ক্যামেরাটা দিয়ে, এবং ক্যামেরাটার দামও খুব একটা বেশি না। মানে এই কোয়ালিটির ক্যামেরা, মানে বাজেট হিসেবে ক্যাডেক্স এর ক্যামেরা গুলো খুবই কম দামে পাওয়া যায়। তো এই হলো যে ক্যামেরা। এই রেসিং ড্রোনটার সাথে যে আমরা যে ট্রান্সমিটারটি ইউজ করি সেটা হলো যে আপনারা পিছিয়ে দেখতে পারতেছেন, এটা হলো যে আমার FRSky QX7 ট্রান্সমিটার। এটা আপনারা আগেও অনেকবার দেখেছেন। তো এই হলো যে আমার ট্রান্সমিটার, আমি এটা ইউজ করি। ভিডিওর জন্য আমি যে গগলসটা ইউজ করি, এই হলো যে আমার নতুন গগলস। এটা হলো যে ইশিনের DR V3।
এই গগলসটা আপনারা অনেকেই নাও দেখতে পারেন, এই গগলসটা অত পপুলার না, বাট খুবই চমৎকার একটা গগলস। এটা গগলস এর রিভিউটা আমি আলাদাভাবে দিব, কারণ এই গগলস সম্পর্কে অনেক কিছু বলার রয়েছে। তো এই হলো যে আমার গগলস। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়, সেটা হলো যে আমি এন্টেনা হিসেবে প্যাগোডা এন্টেনা ইউজ করতেছি। এখানেও আমার গগলস ইউজ করতেছি। গগলসে একটা প্যাগোডা এন্টেনা রয়েছে আর একটা ডাইভার্সিটি এন্টেনা রয়েছে, দুটো এন্টেনা রয়েছে। তো এই হলো আমাদের গগলস। তো এই রেসিং ড্রোনটায় আমি প্রপ ইউজ করতেছি, এটা হলো জিম ফ্যানের 5149 পিচের একটা ট্রাইব্লেড প্রপেলার। তো ব্লেড গুলা খুবই ভালো, এবং এই প্রপেলারটা মেইনলি রেসিং এর জন্য খুব হেভি প্রপেলার এবং কুইক রেসপন্স প্রপেলার, মানে ছটল দেওয়ার সাথে খুব কুইক রেসপন্স করে। আর এখানে আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হলো যে আমি এই কোয়াডের সাথে রিসিভার হিসেবে RXSR, যেটা হলো যে আমার FRSK এর জন্য খুবই ছোট একটা এবং খুবই ভালো একটা ট্রান্সমিটার রিসিভার। তো এই হলো কম্বিনেশন। আর আমার রিসিভারটা এইভাবে, রিসিভারের এন্টিনারটা এখানে মাউন্ট করা আছে। আমি একটা জিপ টাই এবং হিট সিঙ্কের মাধ্যমে এভাবে মাউন্ট করছি, যাতে আমার রেসিং ড্রোনটা যখন এভাবে যায় তখন 90 ডিগ্রিতে আমার অ্যান্টিনার দুটা পজিশন হয়ে থাকে। একটা ভালো সেট আপ, মানে অ্যান্টিনার পজিশন করার জন্য এটা। এবার কিছু ফ্লাইট ফুটেজ দেখে আসা যাক এটা। তো ফ্লাইট ফুটেজ গুলো অতটা ভালো নাও লাগতে পারে, কারণ হলো যে ইদানিং আমি বাইরে আউটডোরে ভিডিও খুব কম দেওয়া হয়, কারণ হলো যে আমি একাই কাজ করি। তো ফ্লাই করার সময় নিজে নিজে ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট। ফ্লাইট ফুটেজও দেখবেন যে ভিডিওটা খুব একটা মুভ করতেছে না, কারণ আমি ট্রাইপডে রেখে ভিডিওটা করেছি। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা এটা একটু পারফরমেন্স কিছুটা বুঝতে পারবেন, এবং আমি কিছু ডিভিআর ফুটেজও আমি ভিডিওর সাথে দিয়ে দিচ্ছি। এই রেসিং ড্রোন সম্পর্কে কিছু জানার থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আস্ক করতে পারেন। তো অনেকেই এটা প্রাইস জিজ্ঞেস করবে। এটা টোটাল বিল করতে মোটামুটি আমার 25,000 টাকার মতো পড়ে গিয়েছে। তো খুবই এক্সপেন্সিভ একটা রেসিং ড্রোন তৈরি করেছি। পারফরমেন্সও খুব ভালো, বাট আপনারা চাইলে এর থেকে অনেক কম বাজেটেও ভালো রেসিং ড্রোন তৈরি করতে পারেন। বাট আমি এখানে চেষ্টা করেছি যে মোটামুটি ভালো কোয়ালিটির প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট গুলো ইউজ করার জন্য, কারণ আমার অনেকদিনের শখ ছিল একটা ভালো রেসিং ড্রোন ইউজ করা। তো অনেকদিন সময় লেগেছে এই রেসিং ড্রোনটা তৈরি করতে, কারণ টাকা পয়সার একটা ব্যাপার আছে। তো অনেকদিন টাকা সেভ করে আমি রেসিং ড্রোনটা তৈরি করেছি। তো আশা করি এই ড্রোনটা ভালো লাগবে। আর এটার বিল ভিডিও চ্যানেলে আসতেছে, আশা করি আপনাদের সেটাও ভালো লাগবে। তো চলুন কিছু ফ্লাইট ফুটেজ দেখে আসি আমরা।
Thank you.